This video is most important in our country because our country is famous for road accident and our country is dangerous countries in the world. For this reason is road accident. So I reveal now this video how to improve our road rules and how to decrease a road accident. So let's see and find the answer to this. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. What's up guys? This is Mubarak Tokir and this is for my new video. Welcome back to my new another super duper exciting and most important video, because this video about topic about road accident or the road accident are most dangerous for children and the elderly. Yes, হ্যাঁ, এই রোড অ্যাক্সিডেন্টটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয় শিশু ও বৃদ্ধদের জন্য। এই কারণেই সেই রোড অ্যাক্সিডেন্টটি খুবই ভয়ঙ্কর। তো আসুন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে জুড়েই কিভাবে আমরা আমাদের রোড অ্যাক্সিডেন্ট কমাতে পারি, কি কারণে রোড অ্যাক্সিডেন্ট হয় এবং কি বিগত বছরে কয়েকটি যেই রোড অ্যাক্সিডেন্ট গুলো খুবই ভয়ঙ্কর হয়েছিল এবং কি পত্রিকায় এসেছিল এরকম কিছু উল্লেখযোগ্য রোড অ্যাক্সিডেন্ট প্রথমেই আপনাদের মাঝে তুলে ধরি। শুরুতেই শিশুদের দুর্ঘটনার কথাটা তুলে ধরি। শিশুদের 2013 সালের জুন মাসে সিরাজগঞ্জে একটি দুর্ঘটনা ঘটে, যেখানে সিএনজি ও অটো রিক্সার ধাক্কায় 7 মাসের শিশু ও তার মা নিহত হয়। সিরাজগঞ্জে জুন মাসে 2023 সালের ঘটনা এটা। 23 সালে একটি অটো রিক্সায় ধাক্কা লেগে 6 মাসের একটি শিশু, ছোট্ট একটি 6 মাসের শিশু এবং তার মা সেখানেই নিহত হন। এমনকি আরেকটি সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে 2023 সালেরই ঘটনা, 2023 সালের নভেম্বরের ঘটনা। মাদ্রাসায় যাওয়ার পথে 6 বছরের বাচ্চা ফায়াজ, তার নাম ছিল ফায়াজ, একটি দ্রুত গতিতে আসা একটি অটো রিক্সার ধাক্কায় আহত হন। তারপরে তাকে যখন হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই সেই মারা যায়। এটি হচ্ছে 2023 সালের নভেম্বরের ঘটনা। এমনকি 2023 সালে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 5 বছর বয়সী আসিরা খাতুন নামে একজন বাচ্চা রাস্তা পারাপারের সময় একটি মাইক্রো ধাক্কায় সেখানে প্রাণ হারান। এমনকি এমন করে 2024 সালেও বৃদ্ধ অনেকেই রোড অ্যাক্সিডেন্টের শিকার আসে। এখন আসেন পরিসংখ্যাটা জেনে নেই, কতজন মারা গেছে পরিসংখ্যাটা। 2023 সালে আমাদের বাংলাদেশে 7,902 জন ব্যক্তি মারা যায়। তার মধ্যে শিশু ও বৃদ্ধর সংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠ। শিশু ও বৃদ্ধার সংখ্যা কিন্তু অনেকটাই বেশি ছিল। তারপরেই 2024 সালে আমাদের 2024 সালে নিহত এবং আহত হন 8,543 জন সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাদের মধ্যে 536 জনই ছিল শিশু। আর তার চেয়ে বড় কথা, বাইক অ্যাক্সিডেন্টও কিন্তু সবচেয়ে বেশি হয় আমাদের বাংলাদেশে এবং অন্যান্য দেশেও বাইক অ্যাক্সিডেন্ট বেশি হয়। সো বাংলাদেশে বাইক অ্যাক্সিডেন্টের শতকরা হার হচ্ছে 36.62%। 36.62% প্রতি বছর এবং কি মাঝে মাঝে বৃদ্ধি পায়, কমে বাইক অ্যাক্সিডেন্ট হয়। এবার আসেন এই অ্যাক্সিডেন্টটা কেন হয়, কিভাবে হয়, এটার প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি। প্রথমে সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে আমাদের এখানে রোড লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সটা কিভাবে করা হয়। তো সেটা জানার জন্য আমরা জানতে হবে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করা হয়, কিভাবে তারা ড্রাইভ করার অনুমতি পায়। সো আবেদন করতে হয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে BRTA, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। সো লাইসেন্সের মেয়াদ, সর্বনিম্ন লাইসেন্সের মেয়াদ দেওয়া হয় 3 মাসের জন্য। প্রথমে প্রাথমিক সরকারি ড্রাইভিং স্কুল থেকে, এটার জন্য লাইসেন্সটা নেওয়ার জন্য প্রাথমিক সরকারি ড্রাইভিং স্কুল থেকে বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হয়।
তারপর হচ্ছে লাইসেন্সের মেয়াদ মেয়াদ 5 বছরের জন্য বৈধ থাকে। লাইসেন্সের মেয়াদটা 5 বছর পর্যন্ত বৈধ থাকে। এমনকি সরকারিভাবে সে প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন আবেদনের মাধ্যমে। 3 মাস পরে 6 মাস পরে তাকে সার্টিফিকেট দেওয়া আছে। তো এখন যেহেতু সার্টিফিকেট পরীক্ষার পরে দেওয়া হয়, তো আসুন এখানে সমস্যাটা কি। সমস্যাটা যদি বের করতে যাই, সমস্যাটা হচ্ছে এখানে দালাল চক্রের মাধ্যমে কোনো ট্রেনিং না নিয়েই লাইসেন্স নেওয়া হয়। লাইসেন্স নেওয়ার সুযোগ বাংলাদেশে সকল স্তরেই আছে এই দালালের মাধ্যমে। তো আমাদেরকে এই সমস্যাটা সেভ করতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্স নেওয়ার প্রশিক্ষণের অভাব। লাইসেন্স নেওয়ার যে প্রশিক্ষণ সেটা কিন্তু অভাব। প্রশিক্ষণের পর্যাপ্ত পরিমাণ অভাব। এবং কি ড্রাইভিং লাইসেন্সের টেস্টের মান কিন্তু খুবই দুর্বল। টেস্টের মান দুর্বল হওয়ার কারণেও কিন্তু অনেক অংশে অযোগ্য মানুষের মাধ্যমে ড্রাইভিং করার কারণে রোড অ্যাক্সিডেন্টটা বৃদ্ধি পায়। এই তো আমরা প্রথমে জানলাম বাংলাদেশে কত পার্সেন্ট করে দুর্ঘটনা ঘটছে, 24 সালে কতজন নিহত হলো, এমনকি 23 সালে কতজন নিহত হলো, এবং কি শিশুদের কয়েকটি দুর্ঘটনার ঘটনাও আমি তুলে ধরলাম। প্লাস আমাদের লাইসেন্স নেওয়ার কিছু সংক্ষিপ্ত নিয়ম বলে দিলাম, এবং কি কেন এই লাইসেন্স গুলো সঠিকভাবে কার্যকর হচ্ছে না তার সমস্যাটাও তুলে ধরলাম। এখন আসেন এতে আমাদের করণীয় কি। করণীয় কি জানতে হলে কিন্তু আমাদেরকে বহির্দেশের ভালো ভালো উন্নত রাষ্ট্রের দিকে লক্ষ্য করতে হবে। প্রথমে যদি আমি কিছু দেশের দিকে লক্ষ্য করি, তাদের ড্রাইভিং লাইসেন্সটা কিভাবে নেওয়া হয়। প্রথমে তাদেরকে একটি বই দেওয়া হয়, যেটা আমি একটি তথ্য সংগ্রহ করেছি কিভাবে তারা লাইসেন্সটা সংগ্রহ করে। প্রথমে একটি মোটা বই দেওয়া হয়, সেখানে লাইসেন্সের যাবতীয় সকল নিয়ম ও তথ্যাবলী থাকে। সেটার উপর পড়ালেখা করে মৌখিক এবং কি লিখিত একটি পরীক্ষা তাদের নেওয়া হয়। লিখিত এবং মৌখিক পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ হয়, তাদের পয়েন্ট অনুযায়ী উত্তীর্ণ হয়, সো তারপরে তাদের ওখানকার সরকারি যেই ড্রাইভিং অফিস আছে বা কার্যালয় আছে, স্কুল আছে, সেখানে তাদেরকে ক্লাস করতে হয় নিয়মিত। ক্লাস করার পরে চূড়ান্ত লেভেলে যখন চলে যায়, তখন যে সেই প্রশিক্ষণের যে চূড়ান্ত শিক্ষক মানে টিচার, তার মাধ্যমে তাকে 3-4 দিন তাকে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সেই টিচারের পাশে বসেই ড্রাইভিং করতে হয়। মানে টিচারকে সাথে নিয়ে সে রোডের মধ্যে ড্রাইভিং করে, এবং কি সে তার মাধ্যমে পরীক্ষা করা হয় সে কি সত্যি ড্রাইভিং এর সকল নিয়মাবলী জানতে পারছে কিনা। 4-5 ঘন্টা ড্রাইভিং করার পরেই কিন্তু তারপরে যখন তাকে সবকিছু উত্তীর্ণ হয়, তখন তাকে লাইসেন্স দেওয়া হয়। আর এটা হচ্ছে তো তাদের লাইসেন্স দেওয়ার নিয়ম। তারপর তাদের রোডে কিভাবে তারা কি নিয়ন্ত্রণ করে। শুরুতেই যখন তারা গাড়িতে আসে, গাড়ি আসার আশেপাশে যদি কোনো শিশু দেখে, তখন শিশু এবং কি বৃদ্ধ দেখে, তখন কিন্তু তাদের সরকারি নিয়ম হচ্ছে গাড়িকে স্লো করতে হবেই, বাধ্যতামূলক। সেই জন্যই যখনই কোনো শিশু বা কিছু তাদের গাড়ির সামনে আসে, তখন কিন্তু তাদের ড্রাইভিং এর সময় গাড়িটা একেবারে স্লো করে নেয়। না করলে তার জন্য জরিমানা অথবা বিভিন্ন শাস্তি ধার্য করা থাকে। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা নাই। এটা হচ্ছে তার ব্যতিক্রম একটি রুলস, যেটা বাংলাদেশে নাই। দ্বিতীয়ত, তাদের যে ট্রাফিক রুলস আছে, জেব্রা ক্রসিং বলি অথবা লাইট দিয়ে যেই বলি, এবং কি আমাদের যে ট্রাফিক পুলিশ আছে সেটা বলি, এমনকি যানজট সবকিছু বিবেচনায় কিন্তু তারা সবসময় এগিয়ে আছে। তো এখন আসেন আমাদের বাংলাদেশে কি করণীয়। তো সেই জন্য আমাদের সকল ড্রাইভারকেই সঠিক প্রশিক্ষণ নিতে হবে, এমনকি ড্রাইভিং লাইসেন্সটা দালালের মাধ্যমে না করে সরাসরি সরকারি অফিস থেকে নিজের যোগ্যতার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স দেওয়া। এবং কি তার চেয়ে বড় কাজ হচ্ছে বর্তমানে বাংলাদেশে যত ধরনের গাড়ি আছে ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি আছে, অনেক কিছুই কিন্তু লাইসেন্সবিহীন গাড়ি অনেক আছে, সেগুলোকে সরকারিভাবে জব্দ করা হোক, এবং কি পর্যাপ্ত পরিমাণে শাস্তি গ্রহণ করা হোক এই বিষয়ে। কেননা অনভিজ্ঞ ড্রাইভারের মাধ্যমেই কিন্তু সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এমনকি আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই 2025 সালে কয়েকদিন আগের ঘটনা। আমার সম্পর্কে একজন আমার ভাগিনা হয়, যখন তারা একটা জায়গায় দাওয়াতে গিয়েছিল, সেখান থেকে আসার পরে গাড়ি থেকে নেমেছিল, সে গাড়ির পাশে দাঁড়িয়েছিল গাড়িটার সাথে। সো গাড়িটা যখন টান দিয়েছিল, মানে ড্রাইভার যখন গাড়িটাকে চালিয়েছিল, তখন কিন্তু সেই ছেলেটা যে আমার ভাগিনা ছিল, সে গাড়ির পাশে দাঁড়ানো ছিল, সে গাড়ির ধাক্কায় গাড়ির চাকার নিচে চলে যায়।
যেটা আমার দেখা এবং কি শোনা একটি ভয়ঙ্কর তর ঘটনা। তো তার উপর দিয়ে গাড়িটা চলে যায়। তার অনেকটাই রক্তপাত, প্লাস তাকে দ্রুত গতিতে হসপিটালে নেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল। কুমিল্লাতে হসপিটাল শুক্রবার ছিল সেই দিন, জন্য পর্যাপ্ত পরিমাণে হসপিটালের ডাক্তারের অভাবের কারণে তাকে ঢাকা নেওয়ার চেষ্টা করা হয়। ঢাকা নেওয়ার পরে ভর্তি করানোর পরে শোনা যায় সে মারা গেছে। একটা ছোট্ট বাচ্চা, তার বয়স বেশি হবে না, 3 থেকে 4 বছরের শিশু হবে। সেই বয়সে তার গাড়ি একটা তার উপর দিয়ে যাওয়ার কারণে সে ওখানেই মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনাটির কারণেই আমি এই সতর্কমূলক ভিডিওটি আপনাদের জন্য ক্রিয়েট করলাম। আশা করি বুঝতে পেরেছি বাংলাদেশে কিভাবে কি পরিমাণে শিশু এবং কি বৃদ্ধ অ্যাক্সিডেন্ট করছে, প্লাস বাইক অ্যাক্সিডেন্ট তো তার মধ্যে অন্যতম, এটা বলতেই হয়। যেটা আমাদের বাইক অ্যাক্সিডেন্টের শতকরা হার হচ্ছে 36.62% এবং কি প্রতি বছরই এরকম এটা বৃদ্ধি পাচ্ছে, কমছে। তো সেজন্য আমাদেরকে সকলের, যারা গাড়ি চালায় তাদেরকে সতর্ক থাকতে হবে। যখনই গাড়ির আশেপাশে কোনো শিশু বা বৃদ্ধ, যারা বোঝে না, শিশুরা কিন্তু বিবেকহীন বলা যায়, আর বৃদ্ধরাও বয়স হলে অনেকটাই শিশুদের মতো হয়ে যায়। যার কারণে শিশু ও বৃদ্ধ দেখলে যথেষ্ট পরিমাণে গাড়ি স্লো মোশনে চালানোটা সবচেয়ে বড় প্রতিকার হতে পারে আমাদের জন্য। এবং কি সকলকে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ নিয়ে, আইনগত প্রশিক্ষণ নিয়ে, সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে গাড়ির ড্রাইভিং করা উচিত। তো আশা করি সকলের কাছে আমার এই ভিডিওটি, সতর্কমূলক ভিডিওটি ভালো লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে এই সতর্ক ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে আমরা আমাদের দেশকে এইসব ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে হেফাজত করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।